শহীদ বুদ্ধিজীবী দিবস। রায়ের বাজার বধ্যভূমিতে আছেন সহকর্মী তানজিলা খান মিম এবং আতিক মেজবা লগ্ন। চলে যাব তাদের কাছে। কিছুক্ষণ আগেই মিরপুর আহ, বধ্যভূমিতে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি। আমরা এই মুহূর্তে রায়ের বাজারে রয়েছে এখানের বধ্যভূমিতে লগ্ন। এই এলাকাটিকে কিন্তু আগে এক সময় হচ্ছে গিয়ে অনেক কোমররা বাস করত এবং এটাকে প্রায় কোমর পাড়াই বলা হতো, অনেকে বলে থাকেন। কারণ এখানে আশেপাশে প্রচুর ব্রিটিশ ও মুঘল আমলের কথা যদি বলি, প্রচুর লাল মাটি পাওয়া যেত। সেক্ষেত্রে সেই কোমররা এই লাল মাটি দিয়ে বিভিন্ন ধরনের তাদের যা যা জিনিস তৈরি করার তারা সেগুলো করত। সেই কোমর পাড়া থেকে আজকের এই রায়ের বাজারের বধ্যভূমি ইতিহাসটা আপনি যদি একটু বলতেন। মৃৎশিল্পের সাথে আসলে আপনি জানেন যে যে কোনো জীবনযাপন বা জীবনধারার সাথেই কিন্তু নদীর একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ নদীমাতৃক বাংলাদেশ আমরা জানি, যদিও বা বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এই জায়গাটিতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় আসলে বিভিন্ন বিদেশি বিভাষী যারা এসেছেন, একই সাথে আমাদের শিল্পের যে বিকাশ সেটাও কিন্তু নদীকেন্দ্রিক হয়েছে। যেহেতু এই রায়ের বাজার থেকে খুবই অদূরেই নদী রয়েছে, তো একটা জলধারা রয়েছে। এই প্রবাহিত জলধারার পাশেই কিন্তু কুমার শ্রেণী যারা রয়েছেন, যারা আসলে মৃৎশিল্পটাকে লালন করতেন বা সেটার সাথে আসলে নিজেদের পেশাটাকে নিবিড়ভাবে জড়িত করে রেখেছেন, তাদের বিচরণ ছিল। তো এই জায়গা থেকে মূলত যে নির্মাণটা এখানে হয়েছে, অর্থাৎ বীর বা শ্রেষ্ঠ সন্তানদের জন্য যে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে, এর নেপথ্যে সেই ঐতিহ্যটাকেও সম্পৃক্ত করা হয়েছে বলে আমরা জানি। এই যে আজকের এই রায়ের বাজারের বধ্যভূমি, এখানে সাধারণ মানুষ কিন্তু ইতোমধ্যেই আসতে শুরু করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট শিশু কিশোররা আসবে। তাদের কাছে এই যে রায়ের বাজার বধ্যভূমির যে ইতিহাস, সঠিকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস পৌঁছে দেওয়ার জন্য নাগরিক হিসেবে কিন্তু সচেতন নাগরিক হিসেবে কিন্তু সেই দায়িত্ব রাষ্ট্রের যেমন আছে, পরিবারের আছে, সমাজের আছে এবং আমাদের প্রতিটি মানুষের কিন্তু রয়েছে। এবং একটু বলতে চাই যে এই যে যারা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে থেকে অনেক সংগঠনের, সরকারি শারীরিক শিক্ষা কলেজের সংগঠনের অনেক শিক্ষার্থীরা কিন্তু আসছে এবং আমরা আশা করতেই পারি। কিছুক্ষণ আগে আমি যখন কথা বলছিলাম, আপনি বলছিলেন যে মানুষের মাঝে উদ্দীপনার কি কোনো কমতি রয়েছে। আমি কিন্তু বলেছিলাম লগ্ন, কমতির কথা এখনই বলা যাবে না, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে আগত মানুষের সংখ্যাটাও বাড়তে থাকবে। এই যে সারি দেখছি যারা যাচ্ছে সংঘবদ্ধভাবে সারিবদ্ধভাবে যাচ্ছে, সেটা কিন্তু নিঃসন্দেহে নতুন প্রজন্মের কাছেও আমরা বলতে পারি যে একটা ইতিবাচক বার্তা। কারণ এই যে সারিবদ্ধভাবে যাচ্ছে, সুশৃঙ্খলভাবে যাচ্ছে, যে কোনো স্মৃতি, যে কোনো চেতনাও বলতে পারি বা যে কোনো সঠিক ইতিহাস, সেটা পৌঁছে দেওয়া কিন্তু একটা জাতির হচ্ছে নৈতিক দায়িত্ব। এবং নতুন প্রজন্ম যখন সেই বিষয়গুলোকে জানতে পারে, যখন তাদের মাঝে সেই বোধ থেকে যায়, যখন তারা সেই অপূর্ণতার গল্পগুলো জানে, তখন কিন্তু তারা মুক্তভাবে চিন্তা করতে পারে। এবং যখন তাদের চিন্তার সেই জায়গাটা প্রসারিত হয়ে যায়, তখন কিন্তু দেশের প্রতি যে ভালোবাসা, দেশের কল্যাণের প্রতি যে মানুষের আগ্রহ, বা সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে কিন্তু একটা ইতিবাচকতার একটা বড় অংশ থাকে এবং সেখান থেকেই কিন্তু মানুষ আসলে বড় করে চিন্তা করতে শেখে। বলছিলাম একটি দেশের এগিয়ে যাওয়ার পেছনে কিন্তু আসলে অনেক মানুষের অবদান থাকে এবং একটি দেশে অনেকবার অনেকভাবে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক দুর্যোগ নেমে আসে। এই লাল সবুজের বুকেও কিন্তু কম দুর্যোগ আসেনি। আমরা ৭১-এর পরে অনেকবার দেখেছি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং সর্বশেষ যদি ২৪-এর কথাই বলি, সেখানেও আসলে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট যেমন পরিবর্তন হয়েছে, সেখানেও কণ্ঠস্বর রোধ করার একটি প্রতিযোগিতা কিন্তু আমরা ছিল বলতেই পারি নিঃসন্দেহে। অর্থাৎ যুগে যুগে যখনই যেই মানুষ দেশের স্বার্থে গলা উঁচু করেছে, নিজেদের দাবির কথা ন্যায্যভাবে তুলে ধরতে চেয়েছে, তখনই কিন্তু তার উপর হানা এসেছে। এবং সেই হানার শুরুটা কিন্তু বলতেই পারি এই স্বাধীন বাংলাদেশে শুরু হয়েছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই। ২৫শে মার্চ থেকেই তো আসলে শুরু হয়েছিল নৃশংস হত্যাযজ্ঞ। তবে একদম বুদ্ধিবৃত্তিকভাবে যারা এই মুক্তিযুদ্ধে অবদান রাখছিল, যারা মুক্তিযুদ্ধের পরে দেশকে মাথা উঁচু করে বিশ্ব দরবারে আরো তাড়াতাড়ি এগিয়ে যেতে যারা অবদান রাখবে, তাদেরকে আগে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছিল।
ব্যক্তিগত জাগরণটা খুবই জরুরি। আপনি যখন ব্যক্তি মানুষ হিসেবে আপনার জাগরণের জন্য আপনি আপনার কর্ম পদক্ষেপ নিতে পারবেন। যখন ব্যক্তিগতভাবে আপনি চিন্তা করতে শিখবেন, আপনি যখন সচেতন হয়ে যাবেন, তখন আপনি কিন্তু আপনার পরিবারকে সচেতন করবেন, এবং আপনি যখন আপনার পরিবারকে সক্রিয় করতে পারবেন, তখন দেখবেন যে আপনি সামষ্টিকভাবে চিন্তা করতে পারবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা আসলে হেঁটে যাচ্ছে, যারা আসলে তাদের চিন্তাগত জায়গা থেকে সময় যন্ত্রে করে পেছনে গিয়ে সেই সময়টাকে স্মরণ করছে, যে সময়টায় আসলে আমাদের হারানোর গল্প রয়েছে, আমাদের গৌরবের গল্প রয়েছে, এবং যে শোক এবং শক্তির সাথেই কিন্তু এখনো পথ চলছে। এই সকালবেলার প্রভাত ফেরি বলতে পারি, সেই প্রভাত ফেরিও কিন্তু সেই বেঁচে থাকা দেশকে ভালোবাসা এবং দেশের সাথে এগিয়ে চলা সেই প্রেরণা দেয়। আমরা যখন এই স্মৃতিসৌধগুলোতে আসি বা বেদির সামনে আমরা দাঁড়াই, সবচেয়ে সুন্দর দৃশ্য বোধ হয় এটাই লগ্ন, যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সেই ইউনিফর্মটি পরে আসলে এই বেদিতে আসেন, ফুল হাতে নিয়ে আসেন। আপনি যদি এদের সাথে কথা বলেন, শিক্ষকরাও কিন্তু বলবে যে তাদের সঠিক ইতিহাসটি, যে ইতিহাস তারা বইয়ের পাতায়, অর্থাৎ শিক্ষার্থীদেরকে বইয়ের পাতায় জানানোর চেষ্টা করে, সেটি যেন চাক্ষুষভাবে তারা দেখতে পারে, তাদের মধ্যে যেন সেই গৌরব তৈরি হয়, তাদের মধ্যে যেন সেই আবেগ দেশের প্রতি তৈরি হয়, তারা যেন দেশের প্রতি শ্রদ্ধাশীল হয়। সেই শ্রদ্ধাশীল করার জন্যই কিন্তু মূলত এই যে সকালবেলা শিক্ষার্থীদেরকে একযোগে সংঘবদ্ধ করে নিয়ে আসা হয় এই স্মৃতিসৌধগুলোতে। সবারই একটা সংবেদনশীলতার জায়গা রয়েছে, এবং সবাই যখন সংবেদনশীলতার সেই জায়গা থেকে সর্বোচ্চ চিন্তাটা করে, অর্থাৎ সবার মনন, ইন্দ্রিয়ের অনুভূতি, মস্তিষ্কের বুদ্ধি সবকিছু যখন সম্মিলিতভাবে একটা গল্পকে ধারণ করে, যে গল্পের সাথে একটি জাতিসত্তার অস্তিত্ব জড়িত রয়েছে, যেখানে আসলে একটি দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য। কারণ আমরা জানি যে আমরা সেই প্রাচীন যুগ থেকে একদম অর্বাচীনে এসেও আমরা কিন্তু বিভিন্নভাবে আসলে শাসিত হয়েছি, শোষিত হয়েছি। দেশভাগের পরে আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে, এটা আমরা সবাই জানি। পুনরায় আমরা 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন বা রাজনৈতিক অস্থিরতার ফলে আমরা কিন্তু বর্তমানে একটা যে সময়টাতে এসেছি, এই সময়গুলোতেও কিন্তু আমরা দেখেছি যে এখানে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি সেই অস্থিরতার যে দামাদল সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তো এই জায়গায় শক্ত লাগামটা যুগে যুগে যেই দেশের স্বার্থে ন্যায্যভাবে নিজেদের অধিকার আদায়ে যে জনতাই কথা বলতে চেয়েছে, তার কণ্ঠরোধ করার একটি অপচেষ্টা কিন্তু আমরা সবসময় দেখেছি। তবে বাঙালি জাতি যে আসলে দমাবার না, সেটা 71 থেকে 24 কিংবা 25 তো শেষ হচ্ছে, কোনো কালেই না সেটি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, সেটাই তো কথা। আমরা এই যে বধ্যভূমিতে রয়েছি, এই বধ্যভূমিতে আমরা আরো খবর জানাবো, সাধারণ মানুষ এখানে যুক্ত হবেন, তাদের শ্রদ্ধার কথা আমরা জানাবো সারা দিনভর, এবং একই সঙ্গে কিন্তু আমরা বলতে চাই, সারা দিন ভরই স্মরণ করতে চাই যে সকল শহীদরা আজকের এই দিনে পাক বাহিনী এবং তাদের দোসরদের হাতে নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে নিহত হয়েছিলেন, তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। কিছুক্ষণ পর হয়তো সেই পরিবারের সদস্যরাও এখানে আসবে। আমরা এখনো পর্যন্ত সদস্যদের দেখা পাইনি, তবে যে পরিবারের সদস্যরা তাদের সদস্যদেরকে এই 14 ডিসেম্বর হারিয়েছেন, তারা কি করে আসলে সেই দিনটিকে ভুলে যাবেন? তাদেরও এই দিনটিকে ঘিরে নিশ্চয়ই আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে বিভিন্ন বেদনার গল্প। সেই গল্পগুলোর কথাও আমরা জানাবো সানি এই পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের। এই ছিল এখন পর্যন্ত বধ্যভূমি থেকে আমাদের কাছে সর্বশেষ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা আয়োজনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান মিম ও আতিক মেজবা লগ্ন।